ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালায় তোমাদেরকে স্বাগত। এসএলএসটির বাংলা ক্লাসে আমি গণেশ পাল। আজকের ক্লাস আমাদের ক্লাস 10-এর সাহিত্য সম্ভার। সাহিত্য সম্ভার ক্লাস 10, এইখানে যে গল্প এবং কবিতাগুলি রয়েছে, এই বইতে দেখবে প্রথম দিকে তোমাদের রয়েছে প্রত্যেকটি কবিতা, তারপরে এই বইয়ের শেষের দিকটাতে সমস্ত গল্পগুলো রয়েছে। একইভাবে ক্লাস 9-এর মতোই এই ক্লাসটিকে আমরা শেষ করব প্রত্যেকটি গল্প এবং কবিতার উল্লেখযোগ্য কোয়েশ্চেনগুলোকে আলোচনা করে নিয়ে। অবশ্যই তোমরা উড়ান পাঠশালার সঙ্গে থেকে এই ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে এবং অন্যকে জানাবে উড়ান পাঠশালা সম্পর্কে। চাকরির পরীক্ষার সমস্ত খবর, চাকরির পরীক্ষার সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল এবং চাকরির পরীক্ষার ক্লাস তোমরা এই অ্যাপ থেকেই দেখতে পাবে এবং অ্যাক্সেস করতে পারবে। আজকে শুরু করা যাক ক্লাস 10-এর সাহিত্য সম্ভারের আমাদের উল্লেখযোগ্য প্রশ্ন উত্তর। দেখো, সাহিত্য সম্ভারে ক্লাস 10-এ আমরা দেখতে পাচ্ছি প্রথম কবিতা হচ্ছে যে মহাভারতের সভা পর্ব থেকে নেওয়া হয়েছে যে কবিতাটি, সেটা হচ্ছে চতুর্দিকে বেষ্টি বসে আছে চারি বীর, চারি বীর কে কে। আগে আমরা জেনে নিই যে প্রথম কবিতাটির নাম কি ছিল। এই যে টেক্সটটা, এই যে লাইনটা আমরা নিয়েছি, সেটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে অর্জুনের লক্ষ্যভেদ। অর্জুনের লক্ষ্যভেদ এই কবিতাটি হচ্ছে ক্লাস 10-এর সাহিত্য সম্ভারের প্রথম কবিতা, যেটা ক্লাস 9-এ ছিল বীরবাহুর মৃত্যুতে রাবণ। এখানে আমরা দেখছি যে মহাভারত থেকে নেওয়া হয়েছে। তো মহাভারতে এই যে পঞ্চপাণ্ডবরা ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও, ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও এখন ব্রাহ্মণের ছদ্মবেশে, ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও ব্রাহ্মণের ছদ্মবেশে তাঁরা ব্রাহ্মণদের মাঝখানে বসেছেন এবং এই লক্ষ্য ভেদ যিনি করতে পারবেন, যে ক্ষত্রিয় লক্ষ্য ভেদ করতে পারবে, সেই ক্ষত্রিয়ের সঙ্গে দ্রৌপদীর বিবাহ হবে। এমন একটি বিবাহ সভাতে পঞ্চপাণ্ডব তাঁরা নিজেরা আসলে ক্ষত্রিয়, কিন্তু ব্রাহ্মণের ছদ্মবেশে ব্রাহ্মণদের মাঝখানে বসে রয়েছেন। ব্রাহ্মণরা কেন বসে রয়েছেন? এই সভা থেকে, এই উৎসব শুভভাবে সম্পন্ন হলে ব্রাহ্মণরা তাদের সমস্ত কিছু প্রাপ্তি পাওনা গণ্ডা নিয়ে সুস্থভাবে বাড়ি ফিরতে পারবেন। তো এই অনুষ্ঠান কার্যটা যদি সমানভাবে, সঠিকভাবে হয়ে থাকে, তাহলে ব্রাহ্মণদেরও প্রাপ্তিগুলো স্বাভাবিক হবে। কিন্তু দেখা যাচ্ছে যে যখনই ডাক দেওয়া হচ্ছে এই লক্ষ্য ভেদ করার জন্য তীরের মধ্যে দিয়ে, যে না দেখে মাছের চোখে তীর বিঁধতে হবে, এমন একটি কঠিন কাজ যেটা অনেকেই করতে পারেনি, সেই কাজটি এখন কোনো ক্ষত্রিয়রা এখানে উপস্থিত হবেন এবং সেই কাজটি করবেন। কিন্তু অর্জুন তো নিজে একজন ক্ষত্রিয়, তিনি ব্রাহ্মণের ছদ্মবেশে থাকলে কি হবে? এমন কাজটি করার জন্য তিনি বারবার উঠে পড়ছেন। তো সকল ব্রাহ্মণরা ভাবছে যে এ আবার কেন যায়, এ গিয়ে সমস্ত কাজগুলো পণ্ড করে দেবে, আজকের সভাগুলোকে, মানে একটা সভার মধ্যে একটা তোমার হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করবে, তার ফলে কাজটি সঠিকভাবে হবে না। আর এই সকল ব্রাহ্মণ তাদের যে প্রাপ্তিগুলো রয়েছে, উপঢৌকন প্রাপ্তির সুবিধা মানে সুযোগ রয়েছে, সেগুলো তারা অসুবিধার মধ্যে সম্মুখীন হবে। তো বারবার অর্জুনকে তারা থামিয়ে দিচ্ছে। এটা নিয়ে আমাদের কবিতাটা দেখতে পাচ্ছি। শেষ পর্যন্ত যুধিষ্ঠির বলছে ব্রাহ্মণদেরকে যে যে যাচ্ছে তাকে যেতে দিন না, যে যাচ্ছে সে নিশ্চয় নিজের ঝুঁকি নিজে নিয়েই যাচ্ছে, যে যাচ্ছে সে নিশ্চয় পারবে বলেই যাচ্ছে, আর যদি সে না পারে তাহলে তার দায়িত্ব তাকেই নিতে হবে, তার দায়ভার তার। আপনারা কেন এত তাকে আটকাটি করছেন? তো তার মধ্যে আমাদের হচ্ছে গিয়ে বিষ্ণু তার পাঞ্চজন্য বাজিয়ে অর্জুনকে যাবার নির্দেশ দিয়েছেন। তো এই দিয়ে আমরা কবিতাটা ক্রমশ এগিয়ে গেছে দেখেছি, এবং অর্জুন কিন্তু তীর নিক্ষেপ করতে এগিয়ে চলেছেন। তো চতুর্দিকে বেষ্টি বসে আছে চারি বীর, চারি বীর হচ্ছে চতুর্দিকে বেষ্টি বসে আছে চারি বীর। আসলে চারি বীর হচ্ছেন কে কে? চারি বীর হচ্ছেন আমাদের যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল এবং সহদেব। তো যুধিষ্ঠিরকে মাঝখানে রেখে তার বাকি যে চার ভাই তারা চারপাশে বসে রয়েছেন। আচ্ছা, অর্জুনের লক্ষ্যভেদ কবিতাটি মহাভারতের কোন পর্ব থেকে নেওয়া? অবশ্যই অর্জুনের লক্ষ্যভেদ কবিতাটি হচ্ছে মহাভারতের সভা পর্ব থেকে নেওয়া। তাহলে এই যে প্রথম কবিতাটি আমাদের রয়েছে,
এর উৎস কি? মহাভারতের সভা পর্ব। নেক্সট হচ্ছে শুনি ধনঞ্জয় চিত্ত হইলা অস্থির। ধনঞ্জয় কে? অবশ্যই ধনঞ্জয় হচ্ছেন অর্জুন। অর্জুনকে ধনঞ্জয় বলে এখানে সম্বোধন করা হয়েছে, বা অর্জুনকে ধনঞ্জয় বলা হয়ে থাকে। তার আর একটা নাম, সমার্থক শব্দ বা প্রতিশব্দ আমরা বলতে পারি। কন্যারে দেখিয়া হইলা পাগল। কন্যাটির নাম কি? দ্রুপদ তনয়া দ্রৌপদী। দ্রুপদ তনয়া দ্রৌপদীকে দেখে অর্জুন হয়তো পাগল হয়ে গেছে। অন্যান্য ব্রাহ্মণরা সেই সন্দেহ করছে যে এই কাজটি, এই তীরন্দাজের কাজটি কত নামকরা বিখ্যাত বিখ্যাত ক্ষত্রিয় এসে করতে পারেনি, তারা হেরে গেছে, না পেরে ব্যর্থ হয়ে গেছে। তুমি ব্রাহ্মণ সন্তান হয়ে এই কাজ করতে যাচ্ছ, তোমার সাহস কি করে হয়? তুমি এটা করতে গিয়ে এই সমস্যা তৈরি করো না, তুমি বরং বসো, যাদের কাজ তাদেরকে করতে যাও। কাজটা সম্পন্ন হলে আমাদের প্রাপ্তি পাওনাগণ্ডা নিয়ে আমরা শুভ শুভ ভাবে সময়ে সময়ে ফিরে যেতে পারবো, বাড়ি ফিরে যেতে পারবো। কিন্তু তুমি যদি এই ব্রাহ্মণ হয়ে এই তীর মারতে যাও তাহলে তুমি ব্যর্থ হবে। এবং এই ব্রাহ্মণরা কেউ লোভী, ব্রাহ্মণদেরকে কেউ ছোট নজরে দেখবে, খারাপ নজরে দেখবে, সংকীর্ণ নজরে দেখবে যে ব্রাহ্মণ কত লোভী হতে পারে। দেখো, তো ব্রাহ্মণদের মান মর্যাদা হানি করতে তুমি যেও না। সব ব্রাহ্মণরা অর্জুনকে বারবার থামাচ্ছে। হেনকালে শঙ্খনাদ করেন শ্রীপতি। শ্রীপতি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? অবশ্যই শ্রীপতি বলছে বিষ্ণু। বিষ্ণুকে এখানে শ্রীপতি বলা হয়েছে। পাঞ্চজন্য কাকে বলা হয়? কৃষ্ণের শঙ্খ বা বিষ্ণুর শঙ্খ, তাকেই বলা হচ্ছে পাঞ্চজন্য। কৃষ্ণের শঙ্খ বা বিষ্ণুর শঙ্খকে বলা হচ্ছে পাঞ্চজন্য। সেই পাঞ্চজন্য বাজিয়ে বিষ্ণু অর্জুনকে এগিয়ে যাবারই নির্দেশ দিচ্ছেন বলে মনে করা হচ্ছে। বেশ, এই কবিতার মোটামুটি বিষয়বস্তু আমরা জানলাম, কয়েকটা প্রশ্ন আমরা আলোচনা করলাম। নেক্সট কোশ্চেন হচ্ছে মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধ। মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধ, এটা রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য থেকে নেওয়া হয়েছে। এই অন্নদামঙ্গল কাব্যের মোট 3টে অংশ: অন্নদামঙ্গল, কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর এবং অন্নপূর্ণা মঙ্গল। তো এটা হচ্ছে সেই অন্নদামঙ্গল কাব্য থেকে নেওয়া হয়েছে। অলরেডি কোশ্চেন দেওয়া রয়েছে মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অবশ্যই অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের অন্তর্গত। বেশ, এই কবিতাটা পড়তে গেলে একটু অসুবিধা হবে হয়তো, কারণ এই কবিতাতে ব্যবহৃত বেশ কিছু শব্দ একটু খটোমটো, শব্দগুলো কঠিন কঠিন, সেগুলো পড়তে গেলে একটু অসুবিধা হতে পারে। তবে একবার দুবার পড়ার পর দেখবে যে কবিতাগুলো, শব্দগুলো যদি একটু অভিধান থেকে তোমরা চয়েস করে নিতে পারো বা খুঁজে নিতে পারো মানেগুলো, কবিতাটির মধ্যে বেসিক্যালি কিচ্ছু নেই। তোমার হচ্ছে গিয়ে মানসিংহের সঙ্গে প্রতাপাদিত্যের যুদ্ধ হচ্ছে। প্রতাপাদিত্যকে বাংলার একজন নবাব বলবো না, ভূঁইয়া। প্রতাপাদিত্য হচ্ছেন বাংলার 12 ভূঁইয়ার মধ্যে একটি ভূঁইয়া, যশোর অঞ্চলের ভূঁইয়া। মানসিংহ হচ্ছে আকবরের সেনাপতি। প্রতাপাদিত্য কিন্তু 12 ভূঁইয়াদের মধ্যে অত্যন্ত অত্যন্ত জেদি এবং প্রতিজ্ঞাবদ্ধ এবং খুব দক্ষ একজন শাসক। তিনি ক্রমশ রাজ্য জয় করতে করতে তার এরিয়া বাড়াতে বাড়াতে সামনের দিকে এগিয়ে চলেছেন। আকবরের সেনাপতি মনে করছেন এই প্রতাপাদিত্যকে না আটকাতে পারলে একটা সময় তিনি রাজধানী পর্যন্ত দখল করতে পারেন। তাই প্রতাপাদিত্যকে আটকানোর জন্য আকবরের সেনাপতিরা যুদ্ধ করতে চলে এসেছে। মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধ আমরা এই যে কবিতাটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু এর প্রেক্ষাপটে এরকমই একটি কারণ রয়েছে। কারণ প্রতাপাদিত্য বাংলার একটি ভূঁইয়া আর আকবর হচ্ছে মুঘল সেনাপতি, কিন্তু তা সত্ত্বেও যুদ্ধ হচ্ছে কারণ প্রতাপাদিত্যের এগিয়ে চলা বারবারন্ত নীতি, যার জন্য আকবর তার সেনাপতিকে পাঠিয়ে এই যুদ্ধ করাচ্ছেন প্রতাপাদিত্যকে থামানোর জন্য। পরবর্তী কবিতা রয়েছে দেখো এই বইয়েতে, খল ও নিন্দুক। এটা হবে খল ও নিন্দুক, ঈশ্বরগুপ্তের লেখা খল ও নিন্দুক। খল ও নিন্দুক কবিতাটির কবিকে অবশ্যই ঈশ্বরগুপ্ত। ড্যাশ কঠোর স্বর, দন্তস্বয়ে বয়ে র স্বর, ড্যাশ কঠোর স্বর বিষ লাগে কানে। দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনি বলেছেন যে কাকের কিন্তু কঠোর স্বর বিষ লাগে কানে,
আর কোকিলের স্বর থেকে কি হয়? কান জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়। তো কাকের কঠোর স্বর বিষ লাগে কানে, শূন্যস্থানে আমরা বসাবো কি? কাক। ভালো মন্দ দোষ গুণ আধারেতে ধরে, ভুজঙ্গ অমৃত খেয়ে, ড্যাশে কি বসবে? সাপ যদি অমৃত পান করে তাহলে সে উগরে দেবে কি? বিষ, মানে গরল। অমৃত শব্দের বিপরীত শব্দ হচ্ছে গরল। ঠিক যথার্থ বিপরীতটা ঈশ্বরগুপ্ত এখানে ব্যবহার করেছেন কবিতার লাইনে। বলেছেন যে ভালো মন্দ দোষ গুণ আধারেতে ধরে, ভুজঙ্গ অমৃত খেয়ে গরল উগরে। এখানে বসবে কিন্তু গরল, ভুজঙ্গ অমৃত খেয়ে গরল উগরে। তাহলে অমৃত শব্দের বিপরীত শব্দ গরল, এবং সেই যথার্থ বিপরীতটাই তিনি কবিতার মধ্যে ব্যবহার করছেন। পরের প্রশ্ন দেখো, মরি একই কথা রাজাধিরাজ। মরি শব্দটির পরিচয় দাও। মরি একই কথা রাজাধিরাজ, একই, এটা হবে মরি একই কথা রাজাধিরাজ। আমরা একই পড়বো না, পড়বো একই কথা, একই কথা। অর্থাৎ এটা আমরা এভাবে লিখতে পারতাম যে মরি একই কথা রাজাধিরাজ, মরি একই কথা রাজাধিরাজ। মরি হচ্ছে একটা অব্যয়, একটা অনন্যই অব্যয়। এই অনন্যই কেন? কারণ মরি কথাটা বলার প্রয়োজন ছিল না, শুধুই কোশ্চেনটা করা যেত একই কথা রাজাধিরাজ। এটা না করে আমরা কি করলাম? মরি একই কথা রাজাধিরাজ। এটা একটা ভাব প্রকাশক অনন্যই। অর্থাৎ এই শব্দটি এই বাক্যে প্রত্যক্ষ প্রয়োজন নেই, তা সত্ত্বেও ব্যবহৃত হয়েছে। এটা কি বলা হচ্ছে? অনন্যই অব্যয়। তখন কাঁদে চোখের জলে, আচ্ছা মরি শব্দটি পরিচয় দিলাম, অনন্যই অব্যয়। তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল উজাড় করে। তাহলে পরের পংক্তিটি কি? পরীক্ষায় কবিতা থেকে এই ধরনের প্রশ্ন আসবে, পরীক্ষায় কবিতা থেকে এই ধরনের প্রশ্ন আসবে। শেষ পংক্তি কোনটি, এর পরের পংক্তি কোনটি, এর আগের পংক্তি কোনটি, কিংবা কোনো একটি পংক্তিতে ব্যবহৃত বিশেষ কোনো শব্দ, কোনো একটি পংক্তিতে ব্যবহৃত বিশেষ কোনো শব্দ অফ করা আছে, অর্থাৎ শূন্যস্থান, যেরকম শূন্যস্থান দেওয়া হয়েছে কাকের কঠোর স্বর বিষ লাগে কানে। এখানে কিন্তু কোন শব্দটি বসবে সেটা লাইনটা মুখস্থ না থাকলে সম্ভব নয় করা। কবিতাগুলোকে আমাদের কিন্তু প্রায় মুখস্থ করতে হবে, প্রায় মুখস্থ। এত কবিতা মুখস্থ হয়তো করা যাবে না, কিন্তু প্রায় মুখস্থ করলে কি হবে? শব্দগুলোকে দেখে অন্ততপক্ষে চিনতে পারবো ওখানে কোনটি বসা উচিত ছিল, কোনটি বসতে পারে। আচ্ছা, ভালো মন্দ দোষ গুণ আধারেতে ধরে, ভুজঙ্গ অমৃত খেয়ে গরল উগরে গেল। নেক্সট হচ্ছে, ওটা হয়ে গেছে। তারপরে তখন, এটাও হয়ে গেল। পরের লাইন, তোমায় কেন দিইনি আমার সকল উজাড় করে। কোশ্চেন নাম্বার 13, চাহিবে না ফিরে। চাহিবে না ফিরে কবিতাটি কার লেখা? দেখো তো ক্লাস 10-এর সাহিত্য সম্ভারে চাহিবে না ফিরে একটা কবিতা রয়েছে। এই কবিতাটি কার লেখা আমাদের মনে আছে? উত্তর কি হবে? উত্তর হবে কামিনী রায়। কামিনী রায়। এই কবিতায় বর্তিকা বলে একটি শব্দ আছে। বর্তিকা লইয়া হাতে চলেছিলে সাথে সাথে, এরকম একটা লাইন আছে দেখবে, বর্তিকা লইয়া হাতে। বর্তিকা শব্দের মানে কি? বর্তিকা শব্দের মানে হচ্ছে বাতি, বাতি। চাহিবে না ফিরে কবিতায় কবি কোন অবস্থার বা কোন বয়সের দুরবস্থার কথা বলতে চেয়েছেন? চাহিবে না ফিরে কবিতায় কবি কোন অবস্থার বা কোন বয়সের দুরবস্থার কথা বলতে চেয়েছেন? অবশ্যই তিনি চাহিবে না ফিরে কবিতায় একজন বয়স্ক মানুষের জীবন সায়ান্নে যারা অবস্থান করছেন, জীবন সায়ান্নে যারা উপস্থিত হয়েছেন, তাদের জীবনের কথা বলার চেষ্টা করছেন। যে একজন একজন শারীরিকভাবে দুর্বল, শারীরিকভাবে দৌর্বল্য যাকে গ্রাস করেছে, যিনি তার জীবনের শেষ অবস্থায় রয়েছেন, বৃদ্ধ কিংবা বৃদ্ধা, এমতো মানুষদেরকে কি তরুণ যুবক যুবতীরা মুখ ফিরে চাইবে না? এক সময় তো তারাও এই যুবক যুবতীদের সঙ্গেই চলছিলেন, এখন বার্ধক্যের কারণে তার চলার ক্ষমতা হারিয়েছে বলে যুবক যুবতীরা কি তার দিকে চাইবে না ফিরে? এটাই কোশ্চেন। আজকে আমার মনের মাঝে ড্যাশ তবলা বাজে, কি হবে? আমরা
অব্যয় পদের শ্রেণীবিভাগ বলতে গিয়ে ধন্যাত্ময় অব্যয় পড়াতে গিয়ে বলেছি আজকে আমার মনের মাঝে ধাঁই ধপাধপ তবলা বাজে। ধাঁই ধপাধপ শব্দটিকে আমরা বলেছিলাম যে একটি ধন্যাত্মক অব্যয়। তো ধাঁই ধপাধপ শব্দটি এখানে বসবে, আজকে আমার মনের মাঝে ধাঁই ধপাধপ তবলা বাজে। এটা নেওয়া হয়েছে কোন কবিতা থেকে? এটা নেওয়া হয়েছে আবোল তাবোল। কার লেখা? সুকুমার রায়ের আবোল তাবোল থেকে আমরা নিয়েছি আজকে আমার মনের মাঝে ধাঁই ধপাধপ তবলা বাজে। পরের কোশ্চেন কি রয়েছে? হেথায় নিষেধ নাই রে দাদা, পরের লাইনটি নাই রে বাঁধন নাই রে বাধা। হেথায় নিষেধ নাই রে দাদা, নাই রে বাঁধন নাই রে বাধা, এটা হচ্ছে তার পরের লাইন। গোপন প্রাণে স্বপন দূত, মঞ্চে নাচেন পঞ্চভূত। পঞ্চভূত বলতে কি বোঝানো হয়? পঞ্চভূত বলতে সাধারণত ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, পাঁচটিকে বোঝানো হয়। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পাঁচটিকে বোঝানো হয় পঞ্চভূত বলতে। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পাঁচটিকে বোঝানো হয়। ঘনিয়ে এলো ঘুমের ঘোর, কবিতাটিতে পরের পংক্তি কি রয়েছে? এটা হচ্ছে আবোল তাবোল কবিতার শেষ লাইনের আগের লাইন। ঘনিয়ে এলো ঘুমের ঘোর, লাস্ট লাইনটা হচ্ছে গানের পালা সাঙ্গ মোর। ঘনিয়ে এলো ঘুমের ঘোর, পরের লাইনটি হচ্ছে গানের পালা সাঙ্গ মোর। কবিতার লাস্ট লাইন থেকে প্রশ্ন অনেকবার অনেক সময় দিয়েছে। একটা এমসিকিউ কোশ্চেনে হতে পারে, একটা ওয়ান লাইনার কোশ্চেনের আনসারে হতে পারে, 1 নম্বর 2 নম্বর প্রশ্নে বা এমসিকিউ কোশ্চেনে কবিতার শেষ পংক্তি, কবিতার শেষ পংক্তির আগের পংক্তি, কবিতার শুরুর পংক্তি থেকে প্রশ্ন হয়। কালবৈশাখী কোন কাব্যগ্রন্থের কবিতা? কালবৈশাখী হচ্ছে হেমন্ত গোধূলি। মহিদুল মজুমদারের হেমন্ত গোধূলি কাব্যগ্রন্থের কবিতা হচ্ছে কালবৈশাখী। নেক্সট কোশ্চেন, কালবৈশাখী কবিতায় মহাদেবের কোন রূপের সঙ্গে তুলনা করা হয়েছে? অবশ্যই তার যে রুদ্র রূপ তার সঙ্গে তুলনা করা হয়েছে। কালবৈশাখী আসছে কিসের বার্তা নিয়ে? ধ্বংসের বার্তা নিয়ে, কিন্তু সেই ধ্বংসর আড়ালে, নেপথ্যে, ধ্বংসের পরে কিছু পরিবর্তন আসবে, পরিবর্তন আনবে। তো প্রচলিত রীতি পদ্ধতিকে ভাঙতে গেলে অল্প স্বল্প ক্ষতি করতে হয় বর্তমানের। ভবিষ্যৎকে আরো বেশি সুন্দর সুরক্ষিত করার জন্য বর্তমান কিছুটা হলেও বিঘ্নিত হবে, বর্তমান কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে। বর্তমান যেটুকু ক্ষতিগ্রস্ত হবে তার থেকে ভবিষ্যৎ অনেক বেশি সুরক্ষিত হবে। তাই এই বর্তমানের ক্ষতিকে মেনে নিয়েও কিন্তু পৃথিবীতে পরিবর্তনকে নেওয়া হয়, গ্রহণ করা হয়। নেক্সট চলে আসি আমরা ব্যাঘ্রাচার্য বৃহল। কান্ডারি, টঙ্কার শব্দের অর্থ কি? টঙ্কার শব্দ হচ্ছে ধনুকের ছিলার শব্দ, টঙ্কার। ধনুকের ছিলার শব্দ হচ্ছে টঙ্কার। আর ধনুকের ছিলা, একে এক কথায় কি বলা হয়? জ্যা। ধনুকের ছিলাকে এক কথায় বলা হয় জ্যা, আর ধনুকের ছিলার শব্দকে বলা হচ্ছে টঙ্কার। তাহলে টঙ্কার শব্দের অর্থ কি পেলাম? ধনুকের শব্দ বা ধনুকের ছিলার শব্দ। কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন কাব্যগ্রন্থের কবিতা? কান্ডারি হুঁশিয়ার হচ্ছে সর্বহারা কাব্যগ্রন্থের কবিতা। কান্ডারি হুঁশিয়ার সর্বহারা কাব্যগ্রন্থের কবিতা। কান্ডারি হুঁশিয়ার অনেক পুরনো কবিতা। পুরনো বলতে কি বলতে চাইছি, মানে এটা আগের সিলেবাসও ছিল, আগের সিলেবাসও কান্ডারি হুঁশিয়ার ক্লাস 10-এর বইতে ছিল। সেই জন্য এসএলএসটি স্টুডেন্টরা কান্ডারি হুঁশিয়ার কবিতাটিকে অবশ্যই অবশ্যই আগেও পড়েছে, এখনো পড়ছে। বীরাঙ্গনা কবিতাটি কার লেখা? বীরাঙ্গনা আমরা ক্লাস 10 সাহিত্য সম্ভারে পাবো। এটা হচ্ছে শঙ্খ ঘোষের লেখা একটা কবিতা, বীরাঙ্গনা। যদিও মাইকেল মধুসূদন দত্তের একটা কাব্যগ্রন্থ রয়েছে, এই রকম কোয়েশ্চেন দিলে কিন্তু আমরা বুঝতে পারবো না বীরাঙ্গনা কার লেখা। বীরাঙ্গনা কবিতাটি বলেছে বলে কিন্তু এখানে ক্লিয়ার। শুধু যদি বলে দেবে বীরাঙ্গনা কার লেখা তাহলে কিন্তু মুশকিল হয়ে যায়। তো বীরাঙ্গনা কবিতাটি হচ্ছে শঙ্খ ঘোষ, যেটা ক্লাস 10 সাহিত্য সম্ভারে আছে। কিন্তু বীরাঙ্গনা কাব্যগ্রন্থটি হচ্ছে শঙ্খ ঘোষ নয়, বীরাঙ্গনা কাব্যগ্রন্থটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তাহলে কবিতাটি বললে শঙ্খ ঘোষ, কাব্য বললে মাইকেল।
25 নম্বর কোশ্চেনটা দেখো, আর হাত নাড়তে নাড়তে বালকের খুলে গেল ধরে থাকা প্যান্ট, মফস্বলের বাস। মফস্বলের বাস বলে একটা কবিতা রয়েছে সাহিত্য সম্ভারে, যে কবিতাটা খারাপ না, বেশ ভালো কবিতা এবং বেশ বড়ই কবিতা বলা যেতে পারে, 2 পৃষ্ঠা জুড়ে রয়েছে। লাস্ট পৃষ্ঠাতে একটা লাইন আমার বিশেষভাবে খুব পছন্দের, যে মফস্বলের বাস যখন যায়, মফস্বল দিয়ে যখন ট্রেন যায়, বাস যায় রাস্তা দিয়ে, তখন সেই মফস্বলের বাসগুলোকে দেখে সাধারণ বাচ্চারা তাদের যে অনুভূতি প্রকাশ করে, সেটা করতে গিয়ে এতই তারা উল্লসিত হয়, অনেক সময় দেখা যায় যে তাদের পরনের প্যান্ট ধরে থাকতে থাকতে কখনো কখনো খুলে যাচ্ছে। এমন একটি লাইন এখানে রয়েছে, আর হাত নাড়তে গিয়ে বালকের খুলে গেল ধরে থাকা প্যান্ট। এই ছবি কিন্তু মফস্বলের শিশুদের মধ্যে দেখা যায়। 26 নম্বর একটা প্রশ্ন দেখেছি, ব্যাঘ্রাচার্য বৃহল্লাঘন। তাহলে মফস্বলের বাস হচ্ছে ক্লাস 10-এর সাহিত্য সম্ভারের শেষ কবিতা। এবার আমরা শুরু করছি গদ্যাংশ। দেখো, ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল গল্পটি বঙ্কিমচন্দ্রের কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল, বৃহল্লাঙ্গুল সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? বৃহৎ যুক্ত লাঙ্গুল, বৃহল্লাঙ্গুল, বৃহৎ যুক্ত লাঙ্গুল শব্দটি সন্ধি বিচ্ছেদের তালিকায় পাওয়া যায়। বৃহৎ যুক্ত লাঙ্গুল, এটা হচ্ছে বৃহল্লাঙ্গুল। বৃহল্লাঙ্গুল, ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল লোক রহস্য প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল। ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল গল্পের সভাপতির নাম কি? ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল গল্পের সভাপতির নাম হচ্ছে অমিতদর। অমিতদর, অমিত উদর যার, সেই হচ্ছে অমিতদর। অর্থাৎ মিত নয়, অমিত। তার পেটটা বেশ ছোট নয়, বেশ বড় ধরনের পেট, একেই বলা হচ্ছে অমিতদর। তিনি এই গল্পে সভাপতিত্বের দায়িত্ব পালন করেছেন। পরবর্তী গল্প হচ্ছে আমাদের ক্লাস 10-এর সাহিত্য সম্ভারে নানাবিদ্যার আয়োজন। গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অবশ্যই খুব ভালো প্রশ্ন। জীবন স্মৃতি। জীবন স্মৃতি, রবীন্দ্রনাথের জীবন স্মৃতি থেকে নেওয়া হয়েছে, 1912 জীবন স্মৃতি। সেখান থেকে নেওয়া হয়েছে নানাবিদ্যার আয়োজন। অর্থাৎ শৈশবে রবীন্দ্রনাথের যে জীবন চর্যা ছিল, তার পড়াশোনা কিভাবে হতো, তার শৈশবের কোন কোন মাস্টারমশাই ছিলেন, কার কাছে কি পড়তেন, পরিবারের সঙ্গে কবির কিরকম কি সম্পর্ক ছিল, তাদেরকে কিভাবে দেখা হতো শিশুদেরকে, এই সমস্ত কিছু পড়া তাদের এই গল্পের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। জীবন স্মৃতি যেহেতু তার জীবনের স্মৃতিচিহ্ন এই গল্পটির মধ্যে উল্লেখিত হয়েছে। শিশু রবীন্দ্রনাথকে কে ইংরাজি পড়াতেন? অবশ্যই আমরা টেক্সট অনুযায়ী বলবো অঘোর বাবু। অঘোর বাবু বলে একজন শিক্ষক ছিলেন, অঘোর বাবু, তিনি শিশু রবীন্দ্রনাথকে ইংরাজি পড়াতেন বলে আমরা টেক্সট থেকে জানতে পারছি। রবীন্দ্রনাথকে প্রাকৃত বিজ্ঞান কে পড়াতেন? সীতানাথ দত্ত। সীতানাথ দত্ত বলে একজন মানুষ রয়েছেন, তার শিক্ষক ছিলেন সীতানাথ দত্ত। তিনি রবীন্দ্রনাথকে প্রাকৃত বিজ্ঞান পড়াতে আসতেন। এই সমস্ত প্রশ্নগুলোই কিন্তু এসএলএসটির প্রশ্ন। আসলে এসএলএসটির এক একটা টেক্সট থেকে চরিত্র বিশ্লেষণ, ভালো মন্দ, গবেষণাধর্মী কোনো প্রশ্ন হবে না। প্রশ্ন হবে তথ্য ভিত্তিক, মুখস্থ। এসএলএসটি বেঙ্গলিতে মুখস্থ ক্ষমতা যতখানি দরকার হয়, সেটা যদি 90% হয়, তাহলে বোঝা বুদ্ধিদীপ্ততা হচ্ছে 10%। এসএলএসটি বাংলার জন্য প্রথম দরকার হচ্ছে 90% মুখস্থ করার ক্ষমতা, 10% বুদ্ধি। ব্যাকরণে কিছু জায়গায় বুদ্ধি লাগবে। 10% বুদ্ধি হলে 90% মুখস্থ। তো যত বেশি মুখস্থ করতে পারবো আমরা, তত বেশি এখান থেকে সঠিক ভালো রেজাল্ট আসবে। কেননা এখানে ইনফরমেটিভ কোশ্চেন থাকে। তোমাকে এখানে বলবেই না কখনো যে এটার সঙ্গে ওটার পার্থক্য কি বলে তুমি মনে করছো, কারণ সেটা বলার স্কোপ নেই। এমসিকিউ পরীক্ষাতে সেরকম ভাবে প্রশ্ন করা যায় না। তাই তথ্য ভিত্তিক প্রশ্নের উপর দাঁড়িয়ে আছে এই পরীক্ষাটি, অতএব মুখস্থের উপর দাঁড়িয়ে আছে এই পরীক্ষাটি অনেক ক্ষেত্রেই। হ্যাঁ, তারপর একটা বিষয় রয়েছে, 10 নম্বর যখন তোমরা ডেমনস্ট্রেশন দিতে যাবে, তখন কিন্তু তোমাদের বুদ্ধি পরিচয় লাগবে, পড়ানোর কোয়ালিটি লাগবে, সেটা পরবর্তী পদক্ষেপে। কিন্তু প্রথমে রিটেন কোয়ালিফাই করার জন্য, ইন্টারভিউ হলে পৌঁছানোর জন্য কিন্তু দরকার হচ্ছে তোমাদের আসলে
মুখস্থের ওপর ক্ষমতাটা বেশি দরকার। নেক্সট চলে আসি, ক্যাম্বেল মেডিকেল স্কুলের ছাত্রের কাছে রবীন্দ্রনাথ কি পড়াতেন? ক্যাম্বেল মেডিকেল স্কুলের ছাত্রটি রবীন্দ্রনাথকে পড়াতেন অস্থিবিদ্যা। ক্যাম্বেল মেডিকেল স্কুলের ছাত্রটি রবীন্দ্রনাথকে পড়াতেন অস্থিবিদ্যা। আচ্ছা, পততি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবদুপজানং পংক্তিটি কোথা থেকে গৃহীত হয়েছে এবং এর অর্থ কি? পংক্তিটি হচ্ছে যে গৃহীত হয়েছে ভবভূতির লেখা পততি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবদুপজানং, এটি ভবভূতির মালতী মাধব থেকে নেওয়া হয়েছে। ভবভূতির মালতী মাধব থেকে নেওয়া হয়েছে। এর মানে হচ্ছে যে পাতার উপর জল পড়লে সেই জলটির অস্তিত্ব যতটা সংকটাপন্ন হয়, মানে জলটা গড়িয়ে যাবেই, থাকবে না, থাকা সম্ভব নয়, পাতাতে জল বেশিক্ষণ স্থায়ী হতে পারে না, সে অবশ্যই একসময় চলকে পড়ে যাবে। খুব সংকীর্ণ, খুব সংক্ষিপ্ত, খুব সামান্য সময় সে হয়তো থাকতে পারে, সে গড়িয়ে পড়ে যাবেই। কবি যখন দেখছেন যে আজকে প্রবল বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি হবার সময়তে যদি মাস্টারমশাই না আসেন তাহলে এই উপলব্ধিটা অত্যন্ত মধুর, কিন্তু সেই উপলব্ধিটা বেশিক্ষণ স্থায়ী হবে কি না। দেখতে পাচ্ছেন ওই গলির বাঁকে বিরাট একটি ছাতা নিয়ে মাস্টারমশাই আসছেন, মানে এত বৃষ্টির মধ্যেও যে একদিন প্রাইভেট টিউশনের ছুটি পাওয়া যাচ্ছে না। তো যদি ছুটি পাওয়া যায়, এই ভাবনাটা এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, যেন পাতাতে জল দাঁড়িয়ে থাকলে যেমন ঝুঁকিপূর্ণ হয়, সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না, সেটা থাকলে ভালো লাগতো দেখতে কিন্তু থাকে না, তেমনি মাস্টারমশাইয়ের আসার সম্ভাবনাটা, না আসার সম্ভাবনাটাও বেশিক্ষণ থাকছে না। এই অর্থে কিন্তু প্রসঙ্গে কিন্তু লাইনটি ব্যবহৃত হয়েছে ওখানে। নেক্সট কোশ্চেন দেখো, আদরিণী গল্প রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায়। আদরিণী গল্পটি কার লেখা? প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা। এই গল্পের মুখতার কে? জয়রাম মুখুজ্জে। এই গল্পের আসল চরিত্র হচ্ছে, প্রধান চরিত্র হচ্ছে জয়রাম মুখুজ্জে। যদিও গল্পটি লেখা হচ্ছে আদরিণীকে নিয়ে, লেখা একটি হাতিকে নিয়ে, বাট জয়রাম মুখুজ্জে কিন্তু এই গল্পের, এই আদরিণীর মালিক, এবং জয়রাম মুখুজ্জের নিয়ন্ত্রণেই আদরিণী গল্পটি এগিয়ে চলেছে। আদরিণী গল্পের কোন দিন শুরু হয়েছে? দেখো এই লাইনটা কিন্তু, এই কোশ্চেনটা কিন্তু তোমার উত্তর করতে পারবে না। আদরিণী গল্পটি কোন দিন শুরু হয়েছে এটা টেক্সটে বলা নেই, তাহলে আমি কেন দিলাম, বা উত্তরটা কি হবে? টেক্সটের দ্বিতীয় পরিচ্ছেদটায় হাত দাও, পরের দিন রবিবার। টেক্সটের দ্বিতীয় পরিচ্ছেদটা যেখানে শুরু হচ্ছে দেখো, সেকেন্ড পৃষ্ঠার একদম নিচের দিকে, পরের দিন রবিবার। তাহলে আমরা গল্পটি শনিবারে শুরু হয়েছে বললাম, তাহলে আদরিণী গল্পটি শুরু হয়েছে শনিবারে। আদরিণী গল্পে যে গাই গরুটি এঁড়ে বাছুর প্রসব করেছে, সেই গাই গরুটির নাম কি? মোক্তার এক সময় বলছেন যে আমার যে মঙ্গলা বলে গাইটি বাছুর প্রসব করেছে, এই বাছুরটির যা বুদ্ধি আছে দেখছি সাহেবের তাও নেই। মোক্তার সাহেবকে এভাবে অপমান করেছেন, তো তার বাড়িতে যে গাইটি আছে সেই গাইটির নাম হচ্ছে মঙ্গলা। এই নামের একটা গাই তার বাড়িতে আছে, এবং বলছে একটা আমার বাড়ির যে এঁড়ে বাছুরটির যা বুদ্ধি আছে, সাহেবের ওই তাই বুদ্ধিও নেই। তার জন্য মোক্তারের বিরুদ্ধে জরিমানা হয়েছিল। কত টাকা? 5 টাকা। এবং সেই জরিমানা, মানে আদালত অবমাননা হয়েছিল, সেই জরিমানা হয়েছিল। সেই জরিমানার জন্য তিনি এমন একগুঁয়ে ছিলেন, 1700 টাকা খরচা করে আদালতে মামলা লড়েছিলেন। 5 টাকা জরিমানা রদ করার জন্য জয়রাম মুখুজ্জে 1700 টাকা খরচা করেছেন। তাহলে তার যে একগুঁয়েমি এবং অহংকার এবং জেদি মানুষ ব্যক্তিত্ব কতখানি ছিল সেটা আমরা বুঝতে পারছি। জয়রাম মোক্তার কতখানি জেদি ছিলেন।
5 টাকার আদালত অবমাননার দায় লড়াই করতে, নিজের প্রেস্টিজকে বাঁচাতে তিনি 1700 টাকা পর্যন্ত খরচা করলেন। আচ্ছা, তারপর কি আসছে? আদরিনীকে কার কাছ থেকে কেনা হয়েছিল? যখন দেখলেন যে তিনি পীরগঞ্জে বাবুদের বাড়ি যাবেন এবং তিনি গরুর গাড়ি মোষের গাড়ি চড়ে যাবেন না, সম্মান রক্ষার্থে তিনি যাবেন হাতির পিঠে চড়ে, তখন বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে তিনি এই আদরিনীকে কিনে আনলেন। জয়রাম মুখোপাধ্যায়ের কয়টি ছেলে? 3টি ছেলে। প্রথম 2টি একেবারে মূর্খ, বংশ রক্ষা করা ছাড়া তাদের কোনো কাজই নেই। অর্থাৎ আহার নিদ্রা মৈথুন ছাড়া জয়রাম মুখুজ্জের প্রথম 2টি ছেলে একেবারেই কোনো কাজে লাগে না। তারপরে কি রয়েছে? ইহাদের যেন বিশ্বাস যে ইংরাজি জানে না সে মনুষ্য পদবাচ্যই নয়। এখানে কাদের কথা বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে নতুন নতুন যে সমস্ত মোক্তাররা আসছে, যে সমস্ত উকিলরা, নতুন নতুন মোক্তাররা আসছে এখনকার দিনে, তারা ফটফট করে ইংরেজি বলতে পারে এবং সাহেবরা এবং যারা রয়েছেন সেখানে বিচারকরা, তারা ইংরেজিটাকে ভালো করে বুঝতে পারেন এবং তারা বলতেও পারে সাহেবদের সামনে ইংরেজি। নতুন নতুন যে সমস্ত মোক্তাররা এখন আসছে, কিন্তু জয়রাম মুখুজ্জে অত্যন্ত ভালো মামলা লড়েন, অত্যন্ত ভালো অভিজ্ঞ একজন মোক্তার, কিন্তু তিনি ইংরাজি জানেন না। তো জয়রাম মুখুজ্জে আসলে সবই ঠিক ছিল, কিন্তু তিনি আধুনিক যে পরিবর্তন হয়ে গেছে সেই পরিবর্তনের সঙ্গে নিজেকে আর খাপ খাওয়াতে পারছেন না। তাই তার ব্যবসার জায়গাটায়, তার পেশার জায়গাতে তিনি ক্রমশ পিছিয়ে পড়ছেন। বয়সও বাড়ছে, ইংরেজি জানেন না, নতুনদের সঙ্গে তিনি ঠিক পেরে উঠছেন না। তো বলছেন যে এই যে নতুন সমস্ত মোক্তাররা আসছে, নতুন সমস্ত ছেলেরা কাজে আসছে, উকিলের ব্যবসায় আসছে বা পেশাতে আসছে, তারা মনে করে যে যারা ইংরেজি জানে না তারা মানুষই না। এইরকম একটা অবমাননার সম্মুখীন হচ্ছেন জয়রাম মোক্তার ধীরে ধীরে। আদরিনী মারা যাবার পর জয়রাম মুখোপাধ্যায় কতদিন জীবিত ছিলেন? মাত্র 2 মাস। আমরা দেখেছি যে গল্পের শেষে যখন আদরিনীকে দ্বিতীয়বার আবার বিক্রি করতে নিয়ে যাওয়া হচ্ছে, প্রথমবার তো বিক্রি করতে গিয়ে তাকে ফিরিয়ে আনা হলো, দ্বিতীয়বার যখন বিক্রি করতে নিয়ে যাওয়া হচ্ছে তখন আদরিনী মাঝ রাস্তাতেই অসুস্থ হয়ে মারা যাচ্ছে। তো আমাদের মোক্তারের কাছে খবর হলো, তিনি সঙ্গে সঙ্গে গেলেন বটে, তখন গিয়ে দেখলেন যে আদরিনী আর নেই, সে রাস্তাতেই মারা গেছে। জয়রাম মুখুজ্জে এই আঘাতটা সহ্য করতে না পেরে মাত্র নিজেও 2 মাস বেঁচে ছিলেন, তারপরে জয়রাম মুখুজ্জেও মারা গেলেন। নেক্সট কোশ্চেন, আমাদের কি গদ্য রয়েছে? সন্দীপন পাঠশালা। পরবর্তী গদ্য হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সন্দীপন পাঠশালা। সন্দীপন পাঠশালা উপন্যাস থেকে নেওয়া একটা ছোট্ট সংক্ষিপ্ত টেক্সট, যেখানে আছে সীতারাম। সীতারাম হচ্ছেন একটা স্কুলের প্রতিষ্ঠাতা, বিশেষ ধরনের শিক্ষা ব্যবস্থা চালাতেন, কিন্তু সেই সীতারাম আজকে চোখে ভালো দেখতে পান না এবং নতুন স্কুল তৈরি হয়েছে, নতুন পাঠশালা এসেছে, নতুন স্কুল তৈরি হয়ে গেছে, নতুন পাঠশালা এসে গেছে, পুরাতন পাঠশালা, পুরাতন স্কুলের গুরুত্ব ক্রমশ কমেছে। নতুন নতুন মাস্টার মশাইরা ছেলে মেয়েদের সঙ্গে যেভাবে শিক্ষাদান করছেন, সন্দীপন পাঠশালাকে এখন আর কেউ চিনতে পারছে না। সন্দীপন পাঠশালা ক্রমশ মানুষের নজর থেকে, হৃদয় থেকে পিছিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। তো সেই সন্দীপন পাঠশালার কারিগর হচ্ছে আমাদের সীতারাম। সন্দীপন পাঠশালা গল্পটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? তাহলে সন্দীপন পাঠশালা উপন্যাস থেকেই নেওয়া হয়েছে। তারপরে কি রয়েছে? অনেক কাল পরে আজ সে নোট বই খুললে। আজ বলতে কোন দিন? 1946 সাল 1 জানুয়ারি। 1946 সাল 1 জানুয়ারি, অনেক কাল পর সে নোট বই খুললে। ডেটটা হচ্ছে আমাদের গল্পের একদম 1 লাইন বা 2য় লাইনই আছে এই জায়গাটি। পরেরটায় চলে এসো, সীতারামের স্ত্রী মনোরমা কবে মারা যায়? দেখো, সীতারামের স্ত্রী মনোরমা মারা যাওয়ার কারণটা কি? সীতারামের স্ত্রী মনোরমা মারা যাওয়ার কারণ হচ্ছে তার জামাই মারা যাওয়া, অর্থাৎ রত্না। সীতারামের মেয়ে হচ্ছে রত্না, রত্না হচ্ছে সীতারামের মেয়ে। এই সীতারামের মেয়ে রত্না তার স্বামী মারা যাওয়ার কারণে, তার স্বামী মারা গিয়েছিল, মানে রত্নার স্বামী মারা গিয়েছিল 1935 সাল।
1935 সাল 8 এপ্রিল। 1935 সালের 8 এপ্রিল রত্নার স্বামী মারা যায়। ছেলেটি MA পাস, 3 দিনের জ্বরে মারা গিয়েছিল আমরা দেখতে পাচ্ছি। এই মারা যাওয়ার কারণে সীতারামের স্ত্রী মনোরমা আঘাত সহ্য করতে না পেরে 1935 সালেতেই 12 ডিসেম্বর মারা গেল মনোরমা। এই ফ্যাক্টটা এখানে আছে ওখানে। তাহলে 12 ডিসেম্বর মারা যাচ্ছে মনোরমা তার স্ত্রী অর্থাৎ জামাইয়ের শোকে, আর জামাইটি অর্থাৎ ছেলেটি মারা গিয়েছিল অর্থাৎ রত্নার স্বামী মারা গিয়েছিল অর্থাৎ সীতারামের জামাই মারা গিয়েছিল হচ্ছে কবে? 1935 সালের 8 এপ্রিল। এই প্রসঙ্গটা থেকে আছে প্রশ্নগুলো। আচ্ছা, সীতারামের কন্যা রত্নাবলী অর্থাৎ রত্না, এখানে কোশ্চেনটা হবে না, রত্না নয়, সীতারামের কন্যা রত্নাবলী অর্থাৎ রত্নার স্বামী কবে মারা যায়? রত্নার স্বামী কবে মারা যায়? উত্তর আমরা বলেছি যে রত্নার স্বামী মারা গিয়েছিল 1935 সালের 8 এপ্রিল। পরের প্রশ্নে চলে আসি। দেখো, রত্নাবলী অর্থাৎ রত্নাবলী কোন রোগে মারা যায় এটাকে একটু চেঞ্জ করব। রত্নাবলীর স্বামী বিশেষ একটি অজানা জ্বর, সেই জ্বরে মারা গিয়েছিল রত্নাবলীর স্বামী। নেক্সট কোশ্চেন, ঋণঙ্কৃত্যা গল্পে কত টাকার লেনদেন হতো? হর্ষবর্ধন গোবর্ধন ঋণঙ্কৃত্যা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিবরামের গল্প হচ্ছে ঋণঙ্কৃত্যা, সেখানে দেখতে পাচ্ছি যে আমাদের হর্ষবর্ধন এবং গোবর্ধনের প্রসঙ্গ রয়েছে, যেখানে ঋণ করে তিনি কবিতার কথক, গল্পের কথক তিনি বাড়ি ভাড়া দেন, হর্ষবর্ধনের কাছ থেকে বুধবারে নেন আর গোবর্ধনের কাছ থেকে শনিবারে নেন। এই বুধ আর শনি হর্ষবর্ধন আর গোবর্ধন করতে করতে তার দিন চলে। ক্বচিৎ কখনো গল্পে স্টেশন কর্মীর নাম কি? ভৈরব, যার নামটা সার্থক। কিরকম সার্থক? তার গোঁফটা এতটাই মোচা এবং তার শরীর চেহারা গায়ের তার যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে লেখক বলছেন যে ভৈরব নামটা দেওয়া তার সার্থক হয়েছে। তাহলে ক্বচিৎ কখনো গল্পে স্টেশন কর্মীর নাম হচ্ছে ভৈরব। এই ক্বচিৎ কখনো গল্প থেকে নেওয়া হয়েছে এই কোশ্চেনটি। গোপীনাথ বাবুর বন্ধু কে ছিলেন? দেবীপদ এবং গোপীনাথ বাবু অত্যন্ত দুজনে বন্ধু, কিন্তু গোপীনাথ বাবুর সব থেকে জীবনের ট্র্যাজেডি হচ্ছে দেবীপদর সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক থাকার কারণে দুজন মিলে ব্যবসা শুরু করেছিলেন। দেবীপদর সঙ্গে গোপীনাথ বাবুর কখনো মনোমালিন্য হয়নি। গোপীনাথ বাবু অত্যন্ত বড় মনের মানুষ, তিনি একসময় তল্লাটে প্রথম স্কুল করেছিলেন। এইরকম একজন মাস্টার মশাই এবং সৎ শিক্ষাজীবী মানুষ কিন্তু শেষ পর্যন্ত ব্যবসাতে তার বন্ধু দেবীপদর কাছে ঠকে গেছেন। আর তার সম্পর্কে আর কি ঘটেছে? এক সময় আমরা গল্পের শেষে দেখতে পাচ্ছি গোপীনাথ বাবুর স্ত্রীকে নিয়ে দেবীপদ কিন্তু কি হয়েছে? উধাও হয়ে গেছে। শুধু তাকে ব্যবসার দিক থেকে ঠকায়নি, আর্থিক দিক থেকে ঠকায়নি, তার জীবন এবং পারিবারিক দিক থেকেও কিন্তু দেবীপদ গোপীনাথ বাবুকে ঠকিয়েছে। এই গোপীনাথ বাবু এখন কিছুটা অ্যাবনর্মাল মতো হয়ে গেছেন, যিনি দেবীপদ এই ট্রেনে ফিরবে বলে আশা করছেন, কিন্তু দেবীপদ কিন্তু কলকাতাতে নেই, সে তার স্ত্রীকে নিয়ে কোথাও উধাও হয়ে গেছে, কেউ জানে না। আসলে এখনো গোপীনাথ বাবু দেবীপদকে তেমনই সৎ ভাবে বিশ্বাস করেন, এটা গোপীনাথ বাবুর খুব একটা সুস্থতার লক্ষণ নয়। পরের প্রশ্ন চলে আসি। আলপনা প্রবন্ধটি রচয়িতাকে? সুবোধ ঘোষ। আলপনা, আগেকার দিনে কিসের সাহায্যে আলপনা দেওয়া হতো? পিটুলি। চাল গুঁড়ো করে জলে গুলে পিটুলি তৈরি করা হতো, যে পিটুলির সাহায্যে কিন্তু আগেকার দিনে আলপনা দেওয়া হতো, এখনো দেওয়া হয়। আলপনা শিল্পে বৃত্ত, চতুর্ভুজ বা বর্গাকার কোনটি সবচেয়ে স্থান বেশি? অবশ্যই আলপনা দিতে গেলে আমাদের কি লাগবে? বৃত্তাকার বিষয় লাগবে, বৃত্তাকার। আলপনা কখনো চতুর্ভুজ বা বর্গাকৃতি হয় না, বেশিরভাগই বৃত্ত আকারই কিন্তু আলপনা দেওয়া হয়। নেক্সট গল্প, টেরোডাক্টিলের ডিম। এটি একটি কল্পবিজ্ঞান বা ফিকশন। এই কল্পবিজ্ঞানের গল্পটি আমরা কি পাচ্ছি? বলছে কোশ্চেনটি কি রয়েছে?
কোন পত্রিকা প্রকাশিত হয়েছিল? দেখো, সত্যজিৎ রায়ের গল্প প্রকাশিত হবে সন্দেশ, এটা স্বাভাবিক। তো সত্যজিৎ রায়ের এই গল্পটি প্রকাশিত হচ্ছে সন্দেশ পত্রিকায়। সন্দেশ পত্রিকায় সত্যজিৎ রায়ের এই গল্পটি প্রকাশিত হয়। রং নাম্বার গল্পটি কার লেখা? রং নাম্বার গল্পটি হচ্ছে মহাশ্বেতা দেবীর লেখা। রং নাম্বার, রং নাম্বার গল্পে গিরিশ ঘোষের একটি বিখ্যাত নাটকের কথা আছে, কি সেটা? জনা। আচ্ছা, তীর্থঙ্কর চ্যাটার্জি কোন গল্পের চরিত্র? অবশ্যই তীর্থঙ্কর চ্যাটার্জি হচ্ছে রং নাম্বার গল্পের চরিত্র, যিনি এখন স্বপ্ন দেখা তার রোগ। তীর্থঙ্কর চ্যাটার্জির রোগ হচ্ছে কি? স্বপ্ন দেখা। স্বপ্ন দেখা হচ্ছে তীর্থঙ্কর চ্যাটার্জির একটি রোগে পরিণত হয়ে গেছে। সাগর দ্বীপের মহাজন গল্পে 5 পীরের কথা আছে, শামসুদ্দিন, গিয়াসুদ্দিন, সিকান্দার, কালুগাজী, বদরগাজী। 5 পীর হচ্ছে শামসুদ্দিন, গিয়াসুদ্দিন, সিকান্দার, কালুগাজী এবং বদরগাজী। এটা হচ্ছে 5 পীরের প্রসঙ্গ। নেক্সট কোশ্চেন, বাজার দর এই গল্পটি কার লেখা? বাজার দর তো শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আমরা দেখেছি যে বাজার দর গল্পে যে ব্যক্তিটিকে 100 বছর ঘুম পাড়িয়ে রাখা হয়েছে তার নাম কি? রামবাবু। রামবাবুকে 100 বছর ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তারপর তিনি যখন উঠেছেন তখন কি দেখছেন? সভ্যতার কি কি ধরনের পরিবর্তন, কলকাতার কি কি ধরনের পরিবর্তন হয়েছে। সত্যি তো, আজ থেকে 100 বছর আগে যদি আমরা যে কোনো জায়গাকে দেখি তাহলে এ কলকাতাকে লন্ডন মনে হবে, লন্ডনকে কলকাতা মনে হতেও পারে, এরকম একটা ব্যাপার তো হবে। একটা মারাত্মক পরিবর্তন আসতে পারে। তাহলে 100 বছর পরে যদি কেউ 100 বছর আগের ছবি নিয়ে খুঁজতে চায়, তা যে এরকম একটা হাস্যাস্পদ হয়ে উঠবে তা তো বলার অপেক্ষা রাখে না। তো সেটাই ঘটেছে। বাজার দর গল্পে যে ব্যক্তিটি 100 বছর ঘুমিয়েছিলেন তার নাম হচ্ছে রামবাবু। নেক্সট কোশ্চেন দেখো, আনন্দযজ্ঞ গল্পে ডরথি, এই আনন্দযজ্ঞ লেখিকাকে নবনীতা দেবসেন। আনন্দযজ্ঞ আমাদের পড়তে একটু বোর লাগতে পারে, কিন্তু আনন্দযজ্ঞের মধ্যে তেমন কিছু ক্রিটিক্যাল বিষয় নেই। এটা একটা ন্যারেটিভ, একটা যাত্রার বর্ণনা, জীবনের বর্ণনা, জীবনের ভাবনার বর্ণনা। এটা হচ্ছে আনন্দযজ্ঞ, এটা একটা ন্যারেটিভ। তো আমরা দেখতে পাচ্ছি যে আনন্দযজ্ঞ গল্পের শেষের দিকে একদম লাস্ট পৃষ্ঠায় ডরথি বলে একটি চরিত্র রয়েছে। ডরথি, যে ডরথি চরিত্রটি তোমরা দেখতে পাবে, বলা হচ্ছে যে যখন তিনি জন্মগ্রহণ করেন লাহোরে তখন কিন্তু লাহোরটা ভারতেরই ছিল। এখন তারা থাকে হয়তো পাকিস্তানে, কিন্তু লাহোর একসময় ভারতবর্ষেই ছিল। এই ডরথি চরিত্রটি বর্তমানে যে দেশে বাস করে, অবশ্যই তারা এখন বর্তমানে বাস করে পাকিস্তানে, কিন্তু তিনি বলছেন যে লাহোর তো একসময় ভারতবর্ষেই ছিল, কাজেই আমরা আসলে ভারতেরই বাসিন্দা। নেক্সট কোশ্চেন দেখো, পাখিরা গান গায় এই কবিতাটির অনুবাদক কে? পাখিরা গান গায় হুয়ান হিমোনেথ যে কবি রয়েছেন তার অনুবাদক হচ্ছেন আমাদের সুনীল গাঙ্গুলি। পাখিরা গান গায় কবিতাটির অনুবাদক করছেন সুনীল গাঙ্গুলি। সাহিত্য সম্ভার গ্রন্থে এবং সাহিত্য সঞ্চয়ন গ্রন্থে যে যে বিদেশি কবিতার লেখা রয়েছে তার প্রত্যেকটি অনুবাদ থেকে 2016 সালে প্রশ্ন এসেছিল। 9-10-এও ছিল অনুবাদ কে করেছেন বা তর্জমা কে করেছেন, 11-12-এও ছিল। কাজেই আমাদেরকে কিন্তু এই তর্জমা করেছেন কে, যতগুলো রচনা রয়েছে, একদিক থেকে হচ্ছে তোমার ধীবর বৃত্তান্ত অথবা ইলিয়াস, প্লাস সাহিত্য সম্ভারে আমরা শেষের দিকে পাবো হচ্ছে গিয়ে মিঠাইওয়ালা, কিংবা হয়তো এই পাখিরা গান গায়, শামুক। এই প্রত্যেকটি অনুবাদের মানে বিদেশি লেখকদের, আন্তন চেকবের বাজি, প্রত্যেকটি বিদেশি লেখকের যে তর্জমা কারা কারা করেছেন সেগুলো থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসতে পারে বা আসছে, একটা দুটো হলেও আসছে। আচ্ছা দেখো, মিঠাইওয়ালা এই গল্পটি অনুবাদ কে করেছেন? বিষ্ণুপদ ভট্টাচার্য। বিষ্ণুপদ ভট্টাচার্য। সাহিত্য সম্ভার ক্লাস 10-এর প্রথম গল্প, প্রথম কবিতা ছিল হচ্ছে যে আমাদের, যেটা আমরা প্রথমেই পড়লাম, যে চতুর্দিকে বসে আছে, চতুর্দিকে বেশছি চারি বীর, অর্থাৎ অর্জুনের লক্ষ্যভেদ।
এই অর্জুনের লক্ষ্যভেদ থেকে আমাদের শেষ যে গল্পটি ছিল মিঠাইওয়ালা, সেখানে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। যদিও এই টেক্সটগুলো ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য পাঠ্য এবং এদের বিশেষ কোনো সহায়ক বই বা সহায়ক গ্রন্থ নেই এবং প্রয়োজনও হয় না, কারণ টেক্সটগুলো মোটেও কঠিন না, কিন্তু পড়তে না পারলে টেক্সটগুলো থেকে যে প্রশ্নগুলো আসবে, টেক্সটের প্রশ্নের উত্তর তো আর কোনোভাবেই আন্দাজে করা সম্ভব নয়, কারণ টেক্সটের প্রশ্নের উত্তর কিন্তু টেক্সটের সাহায্যেই সম্ভব হয়। সেজন্য আমাদেরকে টেক্সটগুলোকে নিজের মতো করে একবার নয় একাধিকবার পড়তে হবে। তাহলে সাহিত্য সম্ভার ক্লাস 10-এর এই চ্যাপ্টারটি আমরা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। অবশ্যই এই আমাদের ক্লাসগুলো এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে এই ক্লাসগুলোকে তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং উড়ান পাঠশালার সঙ্গে থাকবে, এটা আশা রাখি। থ্যাংক ইউ।